কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। তৃণমূল কংগ্রেস ফের সন্দেশখালী ইস্যুতে তাদের যে রাজনৈতিক আন্দোলন সেটাকে তার মাত্রা আরও বাড়াচ্ছে। আজকে খুব স্পষ্টভাবেই তারা জানিয়েছে যে যেহেতু সন্দেশখালীর সেই নির্যাতিতা মহিলারা তারা নিজেরা বলছেন যে তাদের সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল যখন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সন্দেশখালী সফরে এসেছিলেন। তিনি খতিয়ে দেখেছিলেন সার্বিক পরিস্থিতি এবং তারপরে একটি সাদা কাগজ দেওয়া হয় সেখানকার নির্যাতিতা মহিলাদের সামনে এবং তারা যেখানে সই করেন তার ওপর তারা যে ধর্ষিতা হয়েছিলেন এমনই বক্তব্য লিখে রাখা হয়। অর্থাৎ এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের এবং সেই অভিযোগের ভিত্তিতেই তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। অন্যদিকে আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে এসেছে। আজকে আমরা দেখলাম গঙ্গাধর কয়াল তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার বক্তব্য যে তাকে যে ভিডিও প্রকাশ হয়েছে, যে ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে সেটা একটা ভুয়ো ভিডিও এবং সেই দাবি নিয়েই তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন, মামলা করেছেন। সেই মামলা গৃহীত হয়েছে, আগামী সোমবার তার শুনানি রয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস একদিকে যেমন ভারতীয় জনতা পার্টির ওপর চাপ বাড়াচ্ছে, তখন আরেকটি বিষয়ও কিন্তু কোর্টের কাছে ভারতীয় জনতা পার্টির জন্য অস্বস্তির কারণ হলো। আজকে আমরা দেখতে পেলাম অরবিন্দ কেজরিওয়াল তাকে শীর্ষ আদালতের পক্ষ থেকে 21 দিনের জন্য তার যে অন্তর্বর্তী জামিন, সেই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। আদালতের পক্ষ থেকে খুব স্পষ্টভাবেই জানানো হয়েছে 1 জুন পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী আবগারি দুর্নীতি মামলায় যাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কারাগারে রেখেছিল, সেই অরবিন্দ কেজরিওয়াল তিনি বাইরে থাকবেন। তিনি 25শে মে নয়াদিল্লিতে যে নির্বাচন রয়েছে 7টি আসনে, সেই নির্বাচনের জন্য প্রচার করবেন। 2রা জুন তাকে আত্মসমর্পণ করতে হবে আদালতে, ইডির কাছে। এবং এই যে তিনি যে তাকে যে একটা অন্তর্বর্তী জামিন দেওয়া হলো সেটাকে খানিকটা নৈতিক জয় হিসেবেই দেখছে আম আদমি পার্টি। অর্থাৎ সেক্ষেত্রে নৈতিক পরাজয়ের দিকে আঙুল তুলছে বিজেপির দিকে। আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব আজকে বাংলা বলছের মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার, আমাদের সঙ্গে রয়েছেন বৈশ্যানর চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বৈশ্যানর চট্টোপাধ্যায়, রয়েছেন শক্তি মৈত্র, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র, এবং রয়েছেন তুলিকা অধিকারী, আম আদমি পার্টির মুখপাত্র তুলিকা অধিকারী। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। বদলাচ্ছে সন্দেশখালীর রাজনৈতিক রেখাচিত্র। প্রকাশ্যে আসা ভিডিও সামনে রেখে এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে তদন্তের দাবি তুলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ঠিক কি বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা সার্বিকভাবে সব পক্ষের মতামত শুনব এই প্রতিবেদনের মাধ্যমে। পদের অপব্যবহারের অভিযোগ রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল, রুজু হতে পারে ফৌজদারি মামলাও। সন্দেশখালীর মহিলাদের একাংশের অভিযোগ দিল্লি থেকে সন্দেশখালীতে গিয়ে সাদা কাগজে জোর করে সই করিয়ে নিয়েছিলেন। বন্ধ ঘরে গোটা ঘটনার সাক্ষী ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা স্বয়ং। সই করার 1 সপ্তাহ পরে সন্দেশখালীর বাসিন্দা নিয়তি মাইতি ও তার শাশুড়ি রীতা মাইতি জানতে পারেন তাদের সই করা সাদা কাগজে ধর্ষণের অভিযোগ লেখা ছিল। উপরে বসে বলতেছে যে ঠিক আছে, ওরা সব বসেছিল আর কি, তা ওরা বলছে যে সই করিয়ে দাও। তা আমি সই করে দিয়ে চলে এসেছি, বলে এবার তুমি যাও। আমি চলে এসেছি, এবার ওরা যে কি করেছে তাও তো আমি জানি না। গঙ্গাধর কয়ালের স্টিং অপারেশনের ভিডিওতে তিনি ধর্ষিত হননি বলে দাবি করেছিলেন জবারানী সিং। জবারানীর পর নিয়তি ও রেখা সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ সামনে এনেছেন। আর তারপরই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল। সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগ তুলে তৃণমূলকে চাপে রাখার ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে তৃণমূল। রেখার বিরুদ্ধে ফৌজদারি মামলাও রুজু হতে পারে। চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধেও কমপ্লেনটা যাবে, কারণ তিনি এসে এখানে আরো জিনিসটাকে উৎসাহিত করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তিনি রাজনৈতিক সিগন্যাল পেয়েছিলেন বলে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা কমিশনের এই পক্ষপাতিত্ব দেখে। এবার তার দুর্ভাগ্যও আরম্ভ হবে। তার সাথে সাথে এই বিভিন্ন ইকোসিস্টেম, আমরা প্রত্যেক দিনই ধীরে ধীরে করে কোন কোন মানুষ, কোন কোন কমিশন, আর কে
যারা যুক্ত হয়েছিলেন এই অভিসন্ধিতে, এই ষড়যন্ত্রতে, তাদের কথাটাও প্রতিদিন আমরা খুলে দেব। এই যারা বিজেপিকে সমর্থন জানিয়েছেন এই নোংরা খেলাতে। সন্দেশখালীতে শাহজাহান শেখ ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে জমি দখল, মহিলাদের অপমান করা সহ একাধিক অভিযোগ ওঠার পর সরেজমিনে পুরো ঘটনা দেখতে সন্দেশখালী পৌঁছেছিলেন রেখা শর্মা। সে সময় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সন্দেশখালীতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে দাবি করেছিলেন। সন্দেশখালীর মহিলাদের অপমানের অভিযোগে তৃণমূলের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাওয়া দুর্ভাগ্যজনক বলে দাবি বিজেপি নেতার। এখন সন্দেশখালী যে পুরো ঘটনা ঘটলো আমাদের পুরো রাজ্যের জন্য, আমাদের পুরো সবাই মাথা হেট করে দিল। যেই এখন তৃণমূল কংগ্রেস যারা দোষী, যারা এই পুরো ঘটনাটা ঘটিয়েছে, ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে ওদের বাঁচাবার জন্য এইসব করছেন। আচ্ছা, এটা আমার একটাই প্রশ্ন, কেন আপনি বাঁচাচ্ছেন যারা মহিলাদের দিনের পর দিন, মাসের পর মাস নির্যাতন করেছে? রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাওয়ার তৃণমূলের সিদ্ধান্ত আদৌ কার্যকরী নাকি পুরোটাই নাটক, প্রশ্ন বাম শিবিরের। পশ্চিমবঙ্গ পুলিশেরা তো সেই ক্ষমতা রয়েছে সেটাকে নিয়ে আলাদা করে তদন্ত করার, এমনকি ওরা সরাসরি যাবতীয় প্রমাণকে আদালতে পেশ করে রেখা শর্মার প্রয়োজনে গ্রেপ্তারি, কোর্টের নির্দেশে গ্রেপ্তারি চাইতে পারেন। হঠাৎ করে ইলেকশন কমিশনের সঙ্গে রেখা শর্মাকে মানে কোত্থেকে মিলছেন আমি বুঝতে পারছি না। না উনি ভোটে লড়ছেন, না কিছু করছেন। সুতরাং এগুলো কি সত্যিই কোনো সত্যিকারের লড়াই, নাকি খালি একটা খবরের কাগজে আসা, টিভি চ্যানেলে খবর তৈরি করতে চাওয়ার চেষ্টা? আমার এই নিয়ে সন্দেহ থাকছে। আগের লোকসভা ভোটের আগে পুলওয়ামা অ্যাটাক, আর এবার সন্দেশখালীতে তৃণমূলের ভোট কাটতে মিথ্যে অভিযোগ সাজানো। এদিন ডায়মন্ড হারবার কেন্দ্রে মনোনয়ন পেশের পর বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেলুনটা ফুটো হয়ে গেছে, হিতে বিপরীত হয়েছে। এরা বাংলাকে অন্যান্য রাজ্যের সাথে তুলনা করে। আজকে বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছে এবং আমি সন্দেশখালীর মায়েদের, বোনেদের, দিদিদের আমি নতমস্তকে বড় জোরে আমি প্রণাম জানাই, স্যালুট জানাই যে তারা একে একে সামনে বেরিয়ে এসে বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষের সামনে তুলে ধরছে। সন্দেশখালী বিজেপির সাজানো চিত্রনাট্য বলে বরাবরই দাবি করে আসছে তৃণমূল। ক্রোনোলজির অভিযোগ তুলেছেন শশী পাঁজা। ভাইরাল ভিডিও সামনে আসার পর থেকে জাতীয় মহিলা কমিশনও চুপ করে গেছে। স্টিং অপারেশনের ভিডিওয়ে গঙ্গাধর কয়াল দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী টাকা খাইয়েছেন তাদের। তারপরই সন্দেশখালী ইস্যুতে বিজেপি নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে তৃণমূল। কলকাতা টিভি। এ বিষয়ে প্রথমেই আমি মন্তব্য শুনতে চাইব রাজ্য বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার। স্নেহায়ন, কি বলবেন? না, বিষয়টা হচ্ছে, দেখো, মানে তৃণমূল কংগ্রেস যে কোনো সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। কারণ তৃণমূল কংগ্রেস সংবিধানও মানে না, গণতন্ত্র মানে না। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ওটা অভিযোগ। সন্দেশখালীর মহিলারা মিথ্যা কথা বলছেন, আপনি প্রথমেই কোন মহিলারা মিথ্যা কথা বলছেন? মহিলাদের মিথ্যাবাদী তো মমতা ব্যানার্জি বলছেন। আপনি তো না 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 না, আমি তো আমি মিথ্যাবাদী তৃণমূল কংগ্রেসকে বলছি। তারা তো বলছেন আমাদের সাদা কাগজে সই করানো হয়েছিল। কোন মহিলা বলেছে? প্রথমেই তো সেই বক্তব্যটা চালালাম আমরা। আরেকটা কথা বলেন, জবারানী সিংহের কথা বলছেন তো? জবারানী সিংহের আরেকটা ভিডিওতে বাড়িয়েছে, সেটাও আমি আসছি সেই ব্যাপারটা আছে। জবারানী সিংহ নিজে বলছে যে সেদিন আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, যে তোমাদেরকে শুভেন্দু অধিকারী ডাকছে বলে ডেকে নিয়ে গিয়ে একটা ঘরে বসানো হয়, বসিয়ে আমাদেরকে দিয়ে 1 ঘন্টা ধরে এরকম ইন্টারভিউ করা হয় এবং যে কথাগুলো বলা হয়েছে সেগুলো অন্য ভিডিও এবং অন্য অডিও দুটোকে ম্যাচ করানো হয়েছে। এবং আরো সব থেকে বড় অভিযোগ, লাস্টে তাদেরকে বলা হয় যে সাদা কাগজে সাইন করো, অভিষেক ব্যানার্জি 1,500 টাকা একটা করে মোবাইল দেবে, আমরা নিই আমাদের হাতে গুজে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা জবারানী সিংহ একটা ভিডিওতে নিজে স্বীকারোক্তি দিয়েছে। আচ্ছা, আরেকটা কথা, রেখা শর্মা আমি আসছি। আপনি যে কথা রেখা শর্মার ক্লিপিং দেখালেন, রেখা শর্মার সাথে সবসময় পুলিশ ছিল, তাহলে রেখা শর্মা এই যে সাদা কাগজে জবানবন্দিটা কখন নিল? পুলিশের সামনেই যদি নিয়ে থাকে, তা পুলিশের তখন চুপ ছিল কেন? এতদিন চুপ ছিল কেন? এখন পুলিশ নতুন করে গল্প সাজাচ্ছে, নতুন করে নাটক সাজাচ্ছে। ফেক ভিডিও চললো না বলে এখন নতুন করে আবার নতুন নাটক শুরু হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কি উত্তর রয়েছে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়? বিজেপির সন্দেশকারীর ঘটনা আজকে বুঝে গেছে মানুষ যে গ্যাস বেলুন ছিল, মিথ্যা করে একটা সাজাচ্ছিল, ম্যালিসিয়াস প্রসিডিংসের মামলা হবে। আপনারা দেখতে থাকুন। যে ঘটনা ঘটেনি সন্দেশখালীতে, সেই ঘটনা সাদা কাগজে সই করিয়ে তাদেরকে দিয়ে এফআইআর করা হয়েছিল। পরবর্তীকালে সেই ভদ্রমহিলা কেসটা উইথড্র করতে চাইছে। ঘটনাটা ঘটেনি। তুমি ওদের গঙ্গাধর, ওরা বলে দিক যে গঙ্গাধর যে আছে ওদের মণ্ডলের সভাপতি ছিল না, গঙ্গাধর তো আজও ওদের পার্টির মণ্ডলের দায়িত্বে আছে। এবার গঙ্গাধরের যে ছবিটা বেরিয়েছে, যে ছবিটা দেখা যাচ্ছে এবং যে ছবিটাতেও বলছে যে শুভেন্দু অধিকারী
সে টাকা দিয়ে ধর্ষণের ঘটনা হয়নি, তা সত্ত্বেও ধর্ষণ বানাতে বলেছে। আচ্ছা, আমি একটা বিষয় বৈষ্ণব আপনার কাছে একটু জানতে চাইবো, আপনাদের একটা পদক্ষেপ যে আপনারা নির্বাচন কমিশনে যাচ্ছেন, কমিশনে আপনাদের দল কার কাছে যাবে ইটস এন্টায়ারলি আপনাদের বিষয়, কিন্তু এখানে তো মানে রেখা শর্মা তো কোনো রাজনৈতিক দলের মুখপাত্র বা প্রতিনিধি নন, তাহলে আপনারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন কেন? আপনারা তো আদালতেও যেতে পারতেন, রাজ্য পুলিশ এটাকে একটা কগনিজেন্স নিয়ে সেখানেও একটা রাজ্য পুলিশ একটা মামলা করতে পারতো। রেখা শর্মা মোর দ্যান পলিটিক্যাল লোক। আচ্ছা, সে না আপনি বলছেন, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু যখন আইনি পথে যদি আপনারা যেতে চান তাহলে তো এরকম ভাবে মানে মোর দ্যান পলিটিক্যাল লোক সেটা বলে তো আইনি পথে যাওয়া যায় না। আপনি কনস্টিটিউশনাল বডি বলে যাকে বলছেন তিনি কনস্টিটিউশনাল বডির কাজ করেননি, তিনি একটা কনস্পিরেসির অংশীদার। তাহলে কনস্পিরেসি যদি হয়ে থাকে তাহলে পুলিশের কাছে কেন যাচ্ছেন না? আমি একটা ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, আমি অবশ্যই আমি আপনার কাছে যাব। আমি তাহলে যদি কনস্পিরেসি করে থাকেন তার জন্য একটা মামলা হবে, সেটা পুলিশ করবে, বা আপনারা সরাসরি আদালতে যাবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের বিরুদ্ধে। এই দুটো স্টেপে না গিয়ে আপনারা কেন কমিশনের কাছে যাচ্ছেন আমি একটু বুঝতে চাইছি। না, নির্বাচন কমিশনকে আমরা ঘটনাটা জানাবো না? না না, সে জানাতেই পারেন, আপনারা কি করবেন এটা আপনাদের বিষয়, কিন্তু যদি আপনারা মনে করেন ষড়যন্ত্র হলে তো সেটা রাজ্য পুলিশ এটা নিয়ে একটা তদন্ত করতে পারে। আপনি দেখুন না কি কি হতে চলেছে, কি কি হতে চলেছে, শুধু আপনি দেখে যান। আমরা বারবার বলেছিলাম সন্দেশকারীতে কোনো, যখন উনি গেছিলেন তখন তো রাজ্য পুলিশ সবসময় সঙ্গে ছিল। আমি যখন আপনি বলেছেন, আমি এইটা বলি, আমরা বারবার বলেছি সন্দেশখালীর ঘটনাটা পুরোটা একটা পূর্ব পরিকল্পিত সাজানো মিথ্যা ঘটনা। তখন আমাদের কথাটা প্রকাশিত হয়ে গেছে, শক্তিদার কাছে যেটা জানতে চাইবো, তৃণমূল কংগ্রেস আজকে রেখা শর্মার বিরুদ্ধে যাচ্ছে নির্বাচন কমিশনে, নির্বাচন কমিশনের যাওয়ার এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন এবং সার্বিকভাবে ভিডিও সম্পর্কে আপনার মূল্যায়ন? দেখুন, সন্দেশখালীটা গত কয়েক মাস ধরে আপনার এখানেই আলোচিত, চর্চিত, এবং বাংলার এটা আমি মনে করি লজ্জা, বাংলার কলঙ্ক, বাংলা মহিলা সমাজে মহিলা নারীত্বের প্রতি যে বদনাম সেগুলো। আজকে একটা স্ট্রিং ভিডিও অপারেশন, এবং সেখানে রেখা শর্মা সম্পর্কে আপনার বিষয়টা জানতে চাইছি। রেখা শর্মা নির্বাচন মহিলার কমিশনের উনি বোধহয় চেয়ারপারসন। তা এইখানে আমার একটা বক্তব্য, ডেফিনেটলি ইলেকশন কমিশনকে জানানোর আগে যে আমরা যদি কনফার্ম হই যে উনি চক্রান্তের একটা পার্ট এবং অংশীদার, সাদা কাগজে উনি সই করেছেন, এটা কগনিজেবল অফেন্স, তাহলে কেন কোর্টের কাছে অ্যাপিল করা হচ্ছে না এবং কেন তদন্ত করা হচ্ছে না, ইনভেস্টিগেশন করা হচ্ছে না? রেখা শর্মা পেছনে কি মনে করছেন, মানে কি কারণ থাকতে পারে তৃণমূল কংগ্রেসের? এই যে আপনি বলছেন যে আদালতের কাছে কেন যাচ্ছে না, এর পেছনে কি কারণ আছে বলে আপনারা মনে করেন? না, তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় ডিমেরিটস বা তৃণমূল কংগ্রেসের নিজের প্রতি এতই আস্থা, যেমন অমিত শাহ দাঁড়িয়ে বলেন পালাটকার উলট ডেঙ্গা, ঠিক তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলছেন হাঁটু ভেঙেছে, মাজা ভেঙেছে, হাত ভেঙেছে, এক একটা নির্বাচন যাচ্ছে। এই যদি ভাষা হয়, আজকে যদি আমি ধরেই নি রেখা শর্মা বিজেপির একটা পার্ট, তার সত্ত্বেও আমার যাওয়া উচিত আদালতের কাছে। বেশ, আমরা এই আলোচনায় ফিরে আসবো, শুনবো আম আদমি পার্টির বক্তব্য এই বিষয় সম্পর্কে, তাদের প্রতিক্রিয়া। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম, রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাওয়ার পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের, সেই বিষয়ে আলোচনা চলছে। আসবো আম আদমি পার্টির মুখপাত্র তুলিকা অধিকারীর কাছে। কিভাবে দেখছেন আপনারা এই সিদ্ধান্তকে? দেখুন, আমরা প্রথম থেকে মিডিয়াতে দেখতে পাচ্ছি, প্রথমে কিছু মহিলা অভিযোগ করেছিলেন সন্দেশখালীর, যে সেখানে কিভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করা হতো, অত্যাচার করা হতো, সেটা নিয়েও আমরা ডিএম এর কাছে জানাই যে এর তদন্ত হওয়া উচিত। কারণ আমরা মনে করি যে কোনো জায়গায়, দেশের যে কোনো জায়গায় যখনই কোনো মহিলাদের উপর অত্যাচারের খবর আসে বা অভিযোগ আসে, সেটা একটা তদন্ত হওয়া উচিত। কোনোটাই একেবারে অবহেলা করার মতন জায়গা নয়, এটা একেবারে একটা সিরিয়াস ম্যাটার যে কোনো জায়গারই। তো আমরা সেখানেও জানাই, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানকারই মহিলারা বলছেন যে তাদেরকে নাকি যিনি এনসিডব্লিউর চেয়ারপারসন আছেন শ্রীমতী রেখা শর্মা, তিনি ওখানে দাঁড়িয়ে ব্ল্যাঙ্ক পেপারে সাইন করেন। এটা কিন্তু অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। এটা অবশ্যই পুরোটাই তদন্তাধীন ব্যাপার, তদন্ত হবে তারপরেই। আমরা তো কোনো অভিযোগ এলেই সেটাকে যতক্ষণ না প্রমাণ হচ্ছে কিছু বলতে পারছি না। তবে যদি
কোনো এরকম হয়ে থাকে সেটা অবশ্যই একটা লজ্জাজনক ব্যাপার হবে বলেই মনে করি। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র কমিশনের দ্বারস্থ কেন হচ্ছে, কেন তারা আদালত বা থানায় যাচ্ছে না, এই বিষয়ে আপনাদের কি মূল্যায়ন? দেখুন, যাদের দলের তরফ থেকে যেখানে যাওয়া হচ্ছে তাদের কাছ থেকে মনে হয় জিজ্ঞাসা করাটা বেশি ভালো হবে, কারণ সেটা সম্পূর্ণ আপনারা কি মনে করেন এটা মানে যেটা কংগ্রেস যেটা বললো যে এটাই করা উচিত ছিল, এটা না করা মানে এই বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই বৈরিতার বিষয়টা আদতে সাজানো, আপনিও কি তাই মনে করেন? দেখুন, কোনটা সাজানো নয় সেটা তো সম্পূর্ণ তদন্তের পরেই জানা যাবে, তাই না? না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির যে বৈরিতার সম্পর্ক সেটা কি সাজানো বলে মনে করেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কি সম্পর্ক সেটা সারা বাংলার নিউজে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে প্রথম থেকে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার বা তাদের দলের সিদ্ধান্ত। আমি আসবো বিজেপির কাছে, কোনো মন্তব্য করতে চাই না। এই যে আপনারা সবসময় বলছেন সন্দেশখালী নিয়ে এত চিৎকার চেঁচামেচি করলেন, ব্রিজভূষণকে নিয়ে আপনারা একটি কথা বললেন না, ব্রিজভূষণের পুত্রকে আপনারা প্রার্থীপদ দিলেন, আর আজকে দিল্লির আদালত সেই ব্রিজভূষণ চরণ সিংকে তাকে যে ধারাগুলোয় তাকে মানে যথোপযুক্ত তথ্য প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে, তার মধ্যে যৌন হেনস্থার পর্যাপ্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্য মিলেছে বলে জানানো হয়েছে। কি বলবেন? বিজেপি তারপরে সাংগঠনিক কোনো পদক্ষেপ করেনি কেন? না করেনি। আবার একটা জিনিস আপনিও দেখুন, বিজেপি কিন্তু কোথাও ওপেনলি দাঁড়িয়ে ডিফেন্ডও করেনি, ঠিক আছে? এবং আজকে যে আপনি ধারাগুলোর কথা বলছেন সেই ধারাগুলো কিন্তু দিল্লি পুলিশ দিয়েছে, এবং দিল্লি পুলিশ কিন্তু কেন্দ্রীয় কতদিন পরে স্নেহায়ন কতদিন পরে সময় লাগে তো এটা তো মমতা ব্যানার্জি না, আপনারা কতদিন বাদে কুস্তি ফেডারেশনের থেকে কতদিন বাদে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন, কতদিন বাদে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন? তদন্ত তো সরকার করবে না, তদন্ত তো পুলিশ প্রশাসন করবে, তাকে তো তার সেই টাইমটা দিতে হবে। সেই বৈশ্বনাথদা কিভাবে দেখছেন বিজেপির অবস্থানকে? মানে বিজেপির ঘটনা হলো যে বিজেপির যিনি প্রধানমন্ত্রী তিনি মণিপুরের এক দুজন ট্রাইবাল কন্যাকে উলঙ্গ করে ডবল ইঞ্জিনের সরকার গোড়ালো, উনি দেখতে পান না। উনি গুজরাটে বিলকিস বানুকে গ্যাং রেপ করে যে যারা তাদের গলায় মালা পরিয়ে ছাড়িয়েছিলেন, পরবর্তীকালে গুজরাট গভর্নমেন্টের এই ডিসিশনটাকে সুপ্রিম কোর্ট বললো এটা অন্যায়, সেটা দেখেছেন কি হয়েছে। এবার হাথরাসের ঘটনা নরেন্দ্র মোদী দেখতে পান না, উন্নয়ের ঘটনা ভিকটিম গার্লকে মেরে দিল, তার বাবাকে মেরে দিল, সেটাও উনি দেখতে পান না। উনি খালি এসে একটা মিথ্যে অভিযোগ করেছিলেন সন্দেশখালীতে, আজকে ভাড় ফুটো হয়ে গেছে, এটা যে সাজানো ঘটনা ছিল, আজকে ভিডিও এসে গেছে, ওদের মণ্ডল সভাপতি বলে দিয়েছে, যে মেয়েটিকে দিয়ে অভিযোগ করা হয়েছে সেই মেয়েটি নিজে বলে দিয়েছে রেখা শর্মা এটা প্ল্যান করেছে, শুভেন্দু এটা টাকা দিয়েছে, সমস্ত আজকে পিকচার ক্লিয়ার হয়ে গেছে। এখন আর বিজেপির কিছু বলার নেই, এখন তাই জন্য ওরা নানান ধরনের কথা বলে বিভ্রান্তি করার চেষ্টা করে। হ্যাঁ, আর একটা বিষয়, এই যে রেখা শর্মা, এই রেখা শর্মার কাছে 12ই জুন গত বছর চিঠি পাঠিয়েছিল মণিপুরের একটা সংগঠন যে মণিপুরে এই পরিস্থিতি, সেই চিঠির উত্তর দেওয়া তো অনেক দূর কি বাত, এই রেখা শর্মা সেটার প্রাপ্তি স্বীকার পর্যন্ত করেননি, যতক্ষণ না এই টুইটারে যখন আমরা দেখতে পেলাম মণিপুরের মহিলারা এরকম ভাবে নগ্নভাবে তাদের প্যারেড করানো হচ্ছে, আফটার দ্যাট তারা সেই বিষয়ে কোনো একটা রিয়াকশন দিলেন। মনে হয় মানে এই রেখা শর্মা, মানে এই রেখা শর্মার সময় তারপরে যতগুলো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ঘটনাগুলো ঘটেছে তার ভূমিকা উল্লেখযোগ্য ভূমিকা। মণিপুরে দেখুন, মণিপুরে শুধুমাত্র নারীদের উপর যে অত্যাচার হয়েছে তা না, মণিপুরে একটা জাতিগত দাঙ্গা চলছিল সেই সময়, এবং সেই সময় জাতিগত দাঙ্গা তো আছে, মহিলাদের উপর বিষয়। আরে অঙ্কুতা, আমাকে কমপ্লিট করতে দিন। এবং ওই নারীদের উপর যে অত্যাচার হয়েছে এটা কেউ অস্বীকার করেনি, কেন্দ্রীয় সরকার বা মণিপুর সরকার অস্বীকার করেনি, কিন্তু সেটা কিন্তু জাতিগত দাঙ্গার একটা পার্ট। ওখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গেছেন, ওখানে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু বিষয় হচ্ছে কেউ কিন্তু দাঁড়িয়ে সেটাকে নাকচ করেনি, মিথ্যে কথা বলেনি, যেটা এখানে দাঁড়িয়ে বলা হচ্ছে। আপনি একটা সিম্পল জিনিস বলুন, ধরে দিন এই যে ভিডিওগুলোর কথা দেখানো হচ্ছে না, ভিডিওগুলো ধরে দিন কোথাও একটা, ধরে দিন সত্যি কতজন ভিডিও দেখা গেছে, 2 জন 4 জন 5 জন, কিন্তু 600 থেকে 700 জন পুরুষ এবং মহিলা তারা কোর্টের কাছে এফিডেভিট দিয়ে যে অভিযোগ করেছে কোথাও নারী নির্যাতন, কোথাও জমি দখল, সেগুলো কি করে মিথ্যে হয়ে যায়? বেশ, আমরা এই আলোচনা শুনবো। যে যুক্তি খাড়া করছেন সেই যুক্তি সম্পর্কে বাকিদের কি অভিমত, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ব্রিজভূষণ সম্পর্কে যে কথা বলা হচ্ছে, ব্রিজভূষণের ক্ষেত্রে তারা কোনোভাবেই ব্রিজভূষণকে সমর্থন করে তার পাশে দাঁড়াননি, যেটা আমাদের রাজ্যে সন্দেশখালীর ক্ষেত্রে হয়েছে বলেই দাবি ভারতীয় জনতা পার্টির। আসবো তৃণমূল কংগ্রেসের উত্তর শুনতে। ব্রিজভূষণকে ওনারা সমর্থন করেননি, ব্রিজভূষণকে দলে রেখে দিয়েছেন, ব্রিজভূষণের হয়ে তার ছেলেকে নমিনেশন দিয়েছেন, এরপরে ওই বলবেন ব্রিজভূষণকে করিনি।
দেবগুড় আর নাতি যে কাণ্ডটা ঘটিয়ে গেছে, বিজেপি পার্টি যে এত বড় বড় কথা, নিজে আয়নায় কেন নিজেদের মুখটা দেখে না? তো সরকার আমাদের না আপনাদের দলের নেতা তো করেছে, তাকে তো আপনি জেতানোর জন্য আবেদন করেছে। তার কাকা আপনাদের বলেছিলেন যে বিজেপি যেন একে প্রার্থী না করার ক্ষেত্রে মানে বাধা দেয়। না না, যার কথা বলছেন যে বিধায়কের কথা, সেই বিধায়ক কিন্তু এটাও বলেছে যে কংগ্রেসের হাই কমান্ডের কাছে এই অভিযোগ অনেকদিন আগে থেকে ছিল। কংগ্রেস তো করেনি, আপনারা তো পার্টি উইথ দ্য ডিফারেন্স। তাহলে পার্টি উইথ দ্য ডিফারেন্স কোনো পদক্ষেপ করেনি কেন? প্রধানমন্ত্রীর কাছে কোনো মানে কোনো এই বিষয়ে কোনো ইন্টেলিজেন্স নেই। আজকে আবার এটাও উঠেছে যে সিট তৈরি হয়েছে, সেই সিট কিন্তু অভিযোগকারীদেরকে ফোর্স করছে যাতে প্রজ্জ্বল দেববর্মার বিরুদ্ধে অভিযোগ করে। এটাও কিন্তু আজকে বেরিয়ে দেখা যায়। ও আপনি সাপোর্ট করছেন তো প্রজ্জ্বলকে? আমি একটা কথা বলি, নিশ্চয়ই সন্দেশখালীর মহিলাদের উপর যদি কোনো রকম যে কোনো ধরনের অত্যাচার হয়ে থাকে সেটা নিন্দনীয় এবং কলঙ্কজনক, কিন্তু এটা বিজেপির মুখে মানায় না, বিজেপির মুখে কোনো মূল্যে মানায় না। আজকে সাক্ষী মালিক ছেড়ে দিলেন, ব্রিজভূষণ আজকে তাকে প্রার্থীপদ না দিয়ে তার ছেলেকে করা হলো। বলা হয় কংগ্রেস নাকি বংশের দল, 52 জন প্রার্থী আছে, বিজেপির 9 কেন্দ্রীয় মন্ত্রী, 9 তার আত্মীয়দের। একটা কথা পরিষ্কার, উন্নাও বলুন, হাতরাস বলুন, আজকে মণিপুর, একদিন সময় হলো না প্রধানমন্ত্রীর পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কথা বলবার। কে গেছেন অমিত শাহ সেটা বড় কথা নয়। তাহলে আজকে যেমন বলা হচ্ছে, আমি সেদিন বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন গিয়ে যদি বলতেন শাহজাহানকে গ্রেফতার করতে হবে, তাহলে কিন্তু সন্দেশখালী নিয়ে আপনি একথা বলছেন, পবন খেরা তো অন্য কথা বলছেন। পবন খেরা বলেছেন যে বিজেপির এটা সাজানো ঘটনা, কারণ সার্বিক ভারতবর্ষের আপনারা কি তাই মনে করেন? প্রদেশ কংগ্রেস কি তাই মনে করে? প্রদেশ কংগ্রেস কি তাই মনে করে? হয়তো অধীর বাবু একটা কথা বলেছেন যে কোনটা ঠিক, মানে প্রদেশ কংগ্রেস না না আগে বলতে দিন, ওটা ওরম বাবা আমি কিন্তু কখনো শক্তিদা বলুন। ব্যাপারটা হচ্ছে পবন খেরা বলেছেন, কারণ বিজেপি সারা ভারতবর্ষের চেহারাটা ওনার কাছে তো পরিষ্কার, তাই হয়তো উনি বলেছেন। আর অধীর বাবু যেটা বলেছেন যে বাস্তব পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আমাদের থেকে খোঁজ খবর না নিয়ে পবন খেরা মন্তব্যটা করা উচিত হয়নি। নিশ্চয়ই আমি সর্বভারতীয় নেতৃত্বের বাইরে আমি যেতে পারি না, এর মধ্যে কোনো মিথ্যে নেই, কিন্তু আজকে আপনার এইখানে ক্যালকাটা টিভিতে পবন খেরা পুরো বিষয়টা জানে না বলেই মনে করছেন, তাই তো? পবন খেরা না জেনে মন্তব্য করছেন, না দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। না না এই যে বললেন অধীর চৌধুরী বলেছে, আপনি আবার তারপর না, আমি যেটা বলছি আমি আপনাকে আবার বলছি, সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সার্বিক, সেটা সারা ভারতবর্ষে, আমি বলছি সন্দেশখালী সম্পর্কে মন্তব্য করেছেন পবন খেরা, তাহলে সেটা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হয়েছে। অধীর চৌধুরী তো দায়িত্বজ্ঞানহীন আমি এই কথা বলতে পারি না, এই কথা বলবার। সত্যি আপনি বললেন সন্দেশখালীর নিন্দা বিজেপি। আচ্ছা আপনি একটা কথা বলুন, সন্দেশখালীতে কিছু হয়নি, সন্দেশখালী ইস্যুতে এই মুহূর্তে অ্যাডভান্টেজ তৃণমূলের অ্যাডভান্টেজ না বিজেপির অ্যাডভান্টেজ বড় কথা নয়, বড় কথা হচ্ছে এইটাই। দেখুন আবার তৃণমূল সন্দেশখালী ইস্যু বিজেপির জন্য কি বুমেরাং হয়েছে? এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে এটা ক্লিয়ার নয়, তদন্ত সাপেক্ষ। আম আদমি পার্টি কি মনে করে? একদমই তাই, শক্তিবাবু যেটা বললেন তদন্ত সাপেক্ষ, পুরোটাই তদন্ত হওয়ার পরেই আমরা বুঝতে পারবো যে কোনটা সাজানো কোনটা আসল, এটাই হচ্ছে মেইন ব্যাপার। এরই মধ্যে যদি জাতীয় ক্ষেত্রে নজর দিয়ে আজকে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। আজ শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালের জামিন সংক্রান্ত যে মামলা ছিল সেই মামলার ক্ষেত্রে তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। 1 জুন পর্যন্ত অর্থাৎ আগামী 21 দিনের জন্য এই জামিন ধার্য হয়েছে, অন্তর্বর্তী জামিন ধার্য হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের জন্য। আগামী 2রা জুন তাকে আবার আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ এরই মাঝখানে রয়েছে 25 তারিখে রয়েছে নয়াদিল্লিতে 7টি লোকসভা আসনে নির্বাচন। ফলে তার জন্য অরবিন্দ কেজরিওয়াল তিনি নির্বাচনী প্রচারের একটা অবশ্যই সুযোগ পাচ্ছেন, যেটা সার্বিকভাবে ইন্ডিয়া জোট তথা আম আদমি পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই নির্দেশ সুপ্রিম কোর্টের থেকে পাওয়ার পরেই
আম আদমি পার্টির কর্মী সমর্থক তারা পৌঁছে গিয়েছিলেন তিহার জেলের সামনে এবং তাদের বক্তব্য ছিল অতি দ্রুত মুক্তি দিতে হবে তাদের নেতা আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তবে আজকে কিন্তু আদালতের পক্ষ থেকে একটি শর্ত রাখা হয়েছে, বলা হয়েছে তিনি বাইরে থাকলেও অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনো গুরুত্বপূর্ণ নথিপত্রে মানে সেই সংক্রান্ত বিষয় নিজেকে যুক্ত করতে পারবেন না। আজকে অরবিন্দ কেজরিওয়াল বাইরে বেরিয়ে ঠিক কি বার্তা দিয়েছেন আমরা একবার শোনাবো দর্শকদের। इनकलाब वंदे वंदे। मैं सुप्रीम कोर्ट के जजेस का शुक्रिया अदा करना चाहता हूं जिनकी वजह से आज मैं आप लोगों के बीच में हूं। आप लोगों से एक ही निवेदन है, हमें सबको मिलके देश को तानाशाही से बचाना है। मैं तन मन धन से लड़ रहा हूं, संघर्ष कर रहा हूं तानाशाही के खिलाफ, लेकिन 140 करोड़ लोगों को तानाशाही से लड़ना पड़ेगा। স্বৈরাচারী শাসন ভারতীয় জনতা পার্টির, সেদিকেই অঙ্গুলি নিশানা করছেন অরবিন্দ কেজরিওয়াল। আমি প্রথমে আম আদমি পার্টির প্রতিনিধি তুলিকা অধিকারী তার কাছে আসবো, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো। আপনাদের নেতা বাইরে বেরিয়ে এসেছেন এবং হয়তো 1 জুন অবধি একটা সময়, সে কিভাবে দেখছেন আপনারা? দেখুন, প্রথম থেকেই আমাদের মাননীয় যিনি সুপ্রিমো আছেন দলের, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলে এসেছেন যে এটা ইল্লিগাল, তাকে অ্যারেস্ট করা হয়েছে ঠিক ভোটের আগে, ভোটের প্রচার শুরু হওয়ার আগেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং তার যে কি উদ্দেশ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে ইডি সিবিআইকে কাজে লাগিয়ে, সেটা এখন প্রকাশ্যে আসছে। কারণ আজকে সুপ্রিম কোর্টের যে একটা জাজমেন্ট এলো বা অর্ডার এলো, সেখানে পরিষ্কার বলা হলো যে আপনি কিছু অফিসিয়ালি ডকুমেন্টসে সাইন করতে পারবেন না, কিন্তু আপনি ভোটের, যেহেতু ভোটটা একটা 5 বছরে একবার আসে, আপনি থাকতে পারবেন, প্রচার করার জন্য আপনি থাকতে পারবেন 1 জুন অবধি। অর্থাৎ এখানে একটা স্বস্তি আমরা পেয়েছি বলা যেতে পারে। এবং তারপরে আরও আমরা এখানে লড়াই করছি ব্যাপারটা নিয়ে এবং সুপ্রিম কোর্টের কাছে আরও অর্ডার আসবে আগামী দিনে আশা করছি, এবং বিচার ব্যবস্থার উপরে আস্থা আছে এবং সত্যিটা অবশ্যই সামনে আসবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একটি টুইটও করেছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাট শ্রী অরবিন্দ কেজরিওয়াল has got interim bail. It will be very helpful in the context of the current elections. অর্থাৎ লোকসভা নির্বাচনের এই সময়ের মধ্যে এই অন্তর্বর্তী জামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার জন্য অন্তত সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম আদমি পার্টির জন্য এটা কি নৈতিক জয় বলে মনে করছেন বৈশ্বনাথ দা? আমি একটা বুঝি যে দীপঙ্কর দত্ত এই জামিনটা আজকে মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টে, তো উনি যেটা বলেছেন যে সিবিআই বা ইডি এই ক্যাম্পেনের ক্ষেত্রে কাউকে কাস্টাডিতে রেখে ক্যাম্পেইন বন্ধ করতে পারে না। তো মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছে। আমি মানে হেমন্ত সোরেনকেও কাস্টাডিতে নিয়ে আটকে রেখেছেন, অরবিন্দ কেজরিওয়ালকেও আটকে রেখেছেন। বিরোধী যারা বিজেপির আছে তাদের বিরুদ্ধে সমস্ত রকম মামলা দিয়ে তাদের আটকানো, তাদের যে নির্বাচনের প্রচার, সেই প্রচারটাও করতে যাতে না পারে সেটাও ব্যবস্থা নিচ্ছেন। এবার পিপল উইল জাজ, জনগণ এটাকে দেখবেন। এবং আমরা এটা বলতে পারি যে বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকারকে তার যদি কেড়ে নেওয়া হয়, তাহলে সবসময় আমরা তৃণমূল কংগ্রেস থেকে তাদের সঙ্গে থাকবো। আমরা এই আলোচনায় থাকবো, শুনবো বাকিদের প্রতিক্রিয়া। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে। বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছে এই আলোচনায়। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা আলোচনায় ছিলাম অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে। আম আদমি পার্টির প্রতিক্রিয়া শুনেছি। খুব স্বাভাবিকভাবেই তাদের নেতা জেলের বাইরে বেরিয়ে আসতে পেরেছেন এবং সামনে নির্বাচনী প্রচার করতে পারবেন, তাদের পক্ষে অবশ্যই এটা একটা সুখবর। বাকিদের অভিমত নেব। আমি আসবো প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্রর কাছে। কিভাবে দেখছেন? দেখুন, অরবিন্দ কেজরিওয়ালের আজকে ইন্টারিম বেলটা আমি অত সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখছি না। আমি মনে করছি এটা নির্বাচনের আগে সুপ্রিম কোর্ট একটা যথার্থ একটা অর্ডার দিয়েছেন ইন ফেভার অফ ইন্ডিয়া। আজকে অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে একটাই কথা বলেছেন এবং কন্ডিশনাল যে অর্ডারটা হয়েছে যে তিনি
দিল্লির প্রশাসনিক কোনো কাজে হস্তক্ষেপ করতে পারবেন না, এটাই যেমন বলেছেন। একটা কথা হচ্ছে উনি আজকে 10 তারিখ, এখনো উনি 13 দিন মতো সময়, এখন 13 দিন মতো সময় পাবেন দিল্লির প্রচারের জন্য, তারপরে পাঞ্জাব আছে। একটা কথা যে কথাটা আমার সবচেয়ে ভালো লেগেছে এবং আমরা যেটা বলেছি, আমার নেতা রাহুল গান্ধী যেটা বলেছে যে তানাশাহি মানে ভারতবর্ষে যে অটোক্রেসি, যে ডিক্টেটরশিপ, যে এক দেশ এক রাষ্ট্র এক কনস্টিটিউশন, এই যে কথাটা, এবং আপনার শেষেও দেখছেন যে শেষ মেশ গতকাল বা গত পরশু একটা কথা মোদি বলেছিল, আদানি বা আম্বানির কথা বলা হচ্ছে না কেন, রাহুল গান্ধী খুব মৃদু ভাষায় বলেছিলেন টেম্পো করে টাকা আসে, তাহলে আমার বাড়িতে উনি ইডি বা সিবিআই বা কেন পাঠাচ্ছেন না? আমরা মনে করছি যে আজকে বিজেপি যত নির্বাচনের দিন এগিয়ে আসছে, একটার পর একটা ধাপ অতিক্রম করছে, অরবিন্দ কেজরিওয়ালের সুপ্রিম কোর্ট, আমরা আস্থা রাখি সুপ্রিম কোর্টের অর্ডারের ওপর, এবং আমার বিশ্বাস যে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের এই মুক্তি পাঞ্জাব এবং হরিয়ানা প্রত্যেকটা রাজ্যে এটা ভোটের সহায়ক হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। কেজরিওয়ালের মুক্তি মনে করছে আম আদমি পার্টি, মনে করছে কংগ্রেস, মনে করছে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রতিক্রিয়া শুনতে চাই। না, যদি কংগ্রেসের কথা বলেন, ডিগবাজি কাকে বলে বা ধরে নিন রাজনৈতিক লাভের জন্য ডিগবাজি কাকে বলে, তাহলে কংগ্রেসকে দেখতে হয়। কারণ যখন মানিশ সিসোদিয়া গ্রেপ্তার হয়েছিল, তারপরে কংগ্রেস প্রেস কনফারেন্স করে বলেছিল যে এই আবগারি নীতি তো ক্যাবিনেট পাস করেছে, তো ক্যাবিনেটের প্রধান হিসাবে অরবিন্দ কেজরিওয়াল কেন গ্রেপ্তার হবে না? আজকে অরবিন্দ কেজরিওয়ালের বেলকে স্বাগত জানাচ্ছে। তবে অরবিন্দ কেজরিওয়ালকে যে বেলটা দেওয়া হয়েছে সেটা এই গ্রাউন্ডে দেওয়া হয়েছে যে রাজনৈতিক ব্যক্তিত্ব, এখন ইলেকশন চলছে এবং ইলেকশন চলাকালীন উনাকে প্রচার করতে দেওয়া হবে। এতে কিন্তু তৃণমূল কংগ্রেস উৎসাহিত হতে পারে, এবং তৃণমূল কংগ্রেস উৎসাহিত হয়ে কালকেই কোর্টে যেতে পারে যে শেখ শাহজাহানও তো একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকেও একটু প্রচার করার জন্য যাতে বেলটা দেওয়া হয়। তো কালকে আপনি দেখতেই পারেন যে তৃণমূল কংগ্রেস এই গ্রাউন্ডের কোর্টে চলে গেছে। 21 মার্চ গ্রেফতার করা হয়েছে ভোটের আগে, এবং তার আগে 1 বছর সময় পাওয়া গিয়েছিল। তাকে 8 বার ইডি সামন করেছে, সে যায়নি। সে হাইকোর্টে অ্যাপিল করেছিল, হাইকোর্টটা রক্ষা কবচ নাকচ করার পরে তারপরে গিয়ে ইডি তাকে জেরা করে এবং জেরাতে গ্রেপ্তার হয়। তো তিনি কেন যাননি সেটা তো উত্তর অরবিন্দ কেজরিওয়াল দিতে পারবেন। সুপ্রিম কোর্ট আজকে এই যুক্তিটা দিচ্ছে, এটা আমার যুক্তি ছিল না। সুপ্রিম কোর্ট বলেছে 1 বছরের মধ্যে কেন গ্রেপ্তার করেনি, সেই জন্যই আমরা জামিনটা দিচ্ছি। ভোটের সময় তিনি একজন মুখ্যমন্ত্রী, তিনি কোথাও পালিয়ে যাচ্ছেন না, পরেও যেতে পারতেন। এবার বিষয়টা হচ্ছে কি, এই নির্দেশটা আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এরপরে আপনি আবেগটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে দিল্লির সড়কে, ফলে এই আবেগটা কি আপনাদের জন্য চাপ আরো বাড়ালো? আমাদের জন্য চাপের বিষয় না। দেখুন, আবগারি নীতি, এই যে 100 কোটি টাকা সাউথ লবির থেকে ঘুষ নেওয়া, এবং তদন্ত তো নির্বাচনের জন্য আটকে থাকবে না, তদন্তের প্রক্রিয়াতে চলতে থাকবে, এবং সেইখানে যারা তদন্তকে এড়িয়ে যেতে চাইবে তাদেরকে তদন্তকে ফেস করানোর জন্য যে স্টেপগুলো নিতে হয় সেগুলো তদন্তকারী সংস্থা নিয়েছে, এবং তাতে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছে। এখানে রাজনৈতিক লাভ লোকসানের ব্যাপার নেই। আমরা আগের বারও 7টা জিতেছি, এবারও 7টা। অরবিন্দ কেজরিওয়াল 2014-তেও অরবিন্দ কেজরিওয়াল বাইরে ছিল, 2019-এও বাইরে ছিল, আমরা দুবারই 7টা জিতেছি, এবারও দিল্লিতে 7টা। এই যে বলুন, আপনি বলছেন যে তদন্তের মতো চলবে, যেমন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্ত চলছে, হেমন্ত সোরেনের বিরুদ্ধে তদন্ত চলেছে, আমরা খুব দ্রুত পদক্ষেপও দেখেছি। এই যে ধরুন অজিত পাওয়ার তদন্ত চলছে, কিন্তু কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। উল্টে সুনেত্রা পাওয়ার, তার 26,000 কোটি টাকার তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তাকে ক্লিন চিট দিয়ে দিল, খুব ভালো ব্যাপার। তারপর ধরুন এই যে খনি ভাই, রেড্ডি ভাইরা, এই রেড্ডি ভাইদের সম্পর্কে অমিত শাহ কি বলেছিলেন আপনি নিশ্চয়ই জানেন, আপনার দলের নেতা। তারপর তাকে দলে নেওয়ার জন্য স্বয়ং অমিত শাহ সওয়াল করছেন, কি ব্যাপার বলুন তো? না, সেটা আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং একটি আপনারা দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেস কথা বলতে শুরু করে, আমাদের আরো বেশি বিশ্বজিৎ দাস নিজে টিভির সামনে বলবেন যে আমি আমার পরিবারকে 62 জনকে চাকরি দিয়েছি, আর তাকে সাদরে অভ্যর্থনা করে দলে নেবে ভারতীয় জনতা পার্টি, তারপরে বলবে আমরা দুর্নীতি নিয়ে কথা বলতে পারি। যেখানে কারোর বিরুদ্ধে কোনো কেস ক্লোজার হয়েছে, তদন্তের মধ্যে সুনেত্রা পাওয়ারকে ক্লিন চিট দেওয়া হয়েছে। সুনেত্রা পাওয়ারকে 26,000 কোটি টাকার মামলার দুর্নীতির মামলায়
ক্লিন চিট দেওয়া হয়েছে। বৈশ্বনাথ দা, আজ বিজেপি ইজ নাও এক্সপোজড, বিজেপির ক্যারেক্টারটা মানুষ বুঝে গেছে। হেমন্ত বিশ্ব শর্মা থেকে এই অজিত পাওয়ার, আপনি এক্ষুনি বললেন, তাকে বলেছিল যে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত চাক্কি পিসিং অ্যান্ড পিসিং, আর সে হয়ে গেল উপমুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের অর্থমন্ত্রী। এবার রেড্ডি ব্রাদার্সটা কি হলো? রেড্ডি ব্রাদার্সটা নারায়ণ রানেটা কি হলো? অশোক চৌহানটা কি হলো? আদর্শ আবাসন কটা বলবো বিজেপি। আপনাদের অবস্থা কি জানেন তো? ওয়াশিং মেশিনটা এমন হয়ে গেছে না যে আপনারা যত চোর আছে শুভেন্দু থেকে শুরু করে হেমন্ত সোরেন সব চোরগুলোকে আপনারা ওয়াশিং মেশিনে সাদা করে দিয়েছিল। এবার এই প্রবলেমটা হলো, এটা প্রবলেমটা হলো যে আপনাদের দলে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত। এটা তো নীরব মোদী, ললিত মোদী, মেহুল চস্কি, বিজয় মালিয়াদের পার্টি। এটা আজকে আদানি আম্বানির নাম বলছে, এটা লোকে জানে। এই কেজরিওয়াল বলেছিলেন, এই টেলিভিশনে আলোচনা হয়েছিল, কেজরিওয়াল দিল্লির ভেতরে দাঁড়িয়ে বলেছিলেন যে আদানির টাকা হলো মোদির টাকা। এই কেজরিওয়াল বলেছে। আদানি আম্বানিদের নাকি কালো টাকা কংগ্রেসের পকেটে ঢুকছে, তা আদানি আম্বানিদের বাড়িতে সিবিআই রেড করেনি কেন? আরে আম্বানি আদানির বিরুদ্ধে যদি সেরকম কোনো সঠিক অভিযোগ থাকে আপনারা কোর্টে গিয়ে বলুন। মানে এই অভিযোগটা আমরা করছি না, এটা প্রধানমন্ত্রী করছে, প্রধানমন্ত্রী করছে, এটা প্রধানমন্ত্রী করছে। আমি তো কথা বলি, এই যে আবগারি দুর্নীতি মামলা না, না না আবগারি না, আসলে বলছে আদানি আম্বানিরা বলেনি টাকাটা হচ্ছে না কেন? এই মামলাটাও কিন্তু কোর্টের মনিটরিং এ কংগ্রেস কি বলছে? না প্রধানমন্ত্রী অন রেকর্ড পাবলিক মিটিং এ দাঁড়িয়ে বলছেন যে এতদিন ধরে কি শাহেনশাহ বলতেন আদানি আম্বানি, হঠাৎ নির্বাচন ঘোষণা হওয়ার পর বন্ধ হয়ে গেল কেন? নাম চার টেম্পু করে, বড় টেম্পু করে টাকা পাঠানো। আমরা দাঁড়াও, আমরা তখন বলেছি এবং আমাদের নেতা বলেছে যে আরে ইডি আছে, সিবিআই আছে এবং মোদি জানেন যে কিভাবে আদানিরা টাকা পাঠায়। আমরা আপনাদের ন্যাশনাল স্পোকসপারসন, আপনাদের ন্যাশনাল স্পোকসপারসন সুপ্রিয়া সিনহাতে বলছে আমি দিল্লি হাইকোর্টকে অভিনন্দন জানাচ্ছি, না হলে আমার বাড়ির নিচে এবং দিল্লির প্রতিটা বাড়ির নিচে একটা মদের দোকান হতো। বিরোধীদের উদ্দেশ্যে এই দুর্নীতি সংক্রান্ত যে সমস্ত অভিযোগ, সেই অভিযোগ আগামী দিনে কতটা কার্যকরী হবে আমজনতার মনে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমাদের আজকের আলোচনার সময় একেবারেই শেষ। আমাদের সঙ্গে আলোচনায় আজকে ছিলেন স্নেহায়ন সরকার, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, শক্তি মৈত্র, তুলিকা অধিকারী। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।